আজকে আমরা ধারক বা ক্যাপাসিটর নিয়ে আলোচনা করব। শুরু করার আগে কতগুলো কথা বলে রাখি। গত ক্লাসেই আমি কথাটা বলে নিয়েছিলাম, সেটা হচ্ছে যে আমরা যা কিছু এখন থেকে শিখব সেই সমস্ত কনসেপ্টগুলো পুরানো দিনের ইলেকট্রোস্ট্যাটিক সম্বন্ধে যে বেসিক কনসেপ্টগুলো ছিল সেটার উপর বেস করে তৈরি। বলতে গেলে নতুন কিছু জিনিস আমরা শিখব না, যা কিছু কনসেপ্ট শিখেছি সেই কনসেপ্টগুলোকে আমরা এই পার্টে ব্যবহার করব এবং দেখব যে সেই কনসেপ্টগুলো কিভাবে এখানে ইউজ হচ্ছে। তো প্রথমে জানি যে এই ধারক জিনিসটা কি। তুমি এটাকে এরকম করে ভাবতে পারো যে এটা হলো এক রকমের ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট। তোমরা ছোট ক্লাসের বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে জেনেছো, যেমন ধরো ব্যাটারি বা সেল, তারপর তোমার রেজিস্ট্যান্স বা রোধ। তো এরকমই একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট হলো ধারক। এটা মূলত কি কাজ করে? এটা মূলত তড়িৎ ক্ষেত্রে শক্তিকে সঞ্চয় করে রাখে। কি শক্তি? তড়িৎ স্থিতিশক্তি। ধারক দেখতে কিরকম হয়? মূলত দুটো পরিবাহী যেমন ধরো আমরা এখানে দুটো ধাতব পাত নিয়েছি এবং সেই দুটো পরিবাহীকে যদি সমান এবং বিপরীত আধানে আহিত করা হয়, তাহলে এই পুরো স্ট্রাকচারটাকে আমি একসাথে বলবো ধারক। দেখো, নামটা কিছু একটা কনসেপ্ট জড়িত আছে। ধারক, ধারক মানে কি? কোনো কিছু ধরে আছে। যেমন আমরা বলি যে কোনো একটা ডিজিটাল চিপ যে আছে সেই চিপের ডেটা স্টোর করার ক্যাপাসিটি কত, সেই হিসাবে আমরা কি বলি? আমরা বলি যে ইলেকট্রিক্যাল মেমোরি কার্ড যেটা আছে সেই মেমোরি কার্ডের ডেটা স্টোর করার ক্যাপাসিটি হচ্ছে 2 GB, অর্থাৎ 2 GB ডেটাটা ওই চিপটা স্টোর করে রাখে। সিমিলারলি ধরো কোনো জলের ট্যাঙ্ক যদি হয়, তাহলে সেই জলের ট্যাঙ্কও কিছু পরিমাণ জল স্টোর করে রাখে। তাহলে ওই ট্যাঙ্কটার ক্যাপাসিটি কত? না, 1000 গ্যালন। 1000 গ্যালন পরিমাণ জলকে কি করে ও স্টোর করে রাখে। তাহলে ক্যাপাসিটি টার্মটা আমরা কিরকম করে ব্যবহার করছি কথাটা লক্ষ্য করো। তাহলে এখানেও একই, যে ইলেকট্রোস্ট্যাটিক্সে যেন কোনো ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স কত হবে সেটা কি পরিমাণ শক্তিকে স্টোর করে রাখছে। তার মানে এখানে একটা নতুন প্যারামিটারের ডেফিনেশন আমরা করলাম, সেটা কি? ক্যাপাসিটেন্স বা ধারকত্ব। ধারকত্ব কথাটা ব্যবহার করব এই কারণে যাতে করে বুঝতে পারি যে ওই ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট অর্থাৎ ধারকটা কি পরিমাণ এনার্জিকে স্টোর করে রাখছে। তো ডেফিনেশনটা যখন করা হয় সেটা এরকম ভাবে করা হয়, সি ইজ ইকুয়ালস টু কিউ বাই ভি এ বি। যদি এই প্লেটটার নাম রাখি এ আর এই প্লেটটার নাম রাখি বি, তাহলে এই দুটো প্লেটের মধ্যে যদি বিভব পার্থক্য VAB হয় এবং এই দুটো প্লেটের কোনো একটা প্লেটে, দুটো প্লেটেই তো সমান এবং বিপরীতমুখী আধান সঞ্চিত হয়, তাহলে কোনো একটা প্লেটের আধান এর পরিমাণটা যদি কিউ হয়, সেক্ষেত্রে কিউ বাই VAB এই রেশিওটাকে আমরা বলবো ওই সিস্টেমটা ক্যাপাসিটেন্স বা ধারকত্ব। তো ডেফিনেশনটা এরকম করে করি, একক বিভব পার্থক্য তৈরির জন্য ওই সিস্টেমটাতে যে পরিমাণ আধান দেওয়া হয় সেই পরিমাণ আধানকে আমরা সাংখ্যগতভাবে ওই ক্যাপাসিটরটার ক্যাপাসিটেন্স বা ধারকত্বের সঙ্গে সমান বলে ধরে নেব।
এখানে একটা জিনিস একটু ভালো করে মাথায় রাখবে, VABটা বিভব পার্থক্য, বিভব নয়। এরপরের চতুর্থ কনসেপ্ট যেটা এসে যাচ্ছে ধারকত্বের একক। তো ধারকত্বের একক হচ্ছে যে তোমার ফ্যারাড বলা হয়, ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করা হয়। বলা হয় যে 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে রাখলে যদি ওই ধারকটার মধ্যে 1 কুলম্ব আধান সঞ্চিত হয়, তাহলে আমি বলবো ওই ধারকটার ধারকত্ব বা ক্যাপাসিটেন্সের পরিমাণ হচ্ছে যে 1 ফ্যারাড। এখন ব্যবহারিক একক হিসাবে আমরা ফ্যারাড কথাটা খুবই কম ব্যবহার করি, কারণ 1 ফ্যারাড ধারকত্বের ধারকের আকার যথেষ্ট বড় হয়, যার অ্যাপ্লিকেশন নেই। আমরা করি কি, তাই মাইক্রোফ্যারাড অথবা পিকোফ্যারাড এই কথাটা ব্যবহার করি একক হিসেবে। এরপর আমরা আসব ধারকের প্রকারভেদ। সাধারণত আমরা এখানে 3 রকমের ক্যাপাসিটর নিয়ে কাজ করব। একটা হচ্ছে তোমার সমান্তরাল ধারক, হচ্ছে গোলীয় ধারক বা স্ফেরিক্যাল ক্যাপাসিটর, আর তৃতীয় যেটা সেটা হচ্ছে তোমার বেলনাকার ধারক বা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর। প্রথমে এদের ধারকত্বের সমীকরণগুলো দেখে নিই, তারপর আমরা প্রমাণ করব। সমান্তরাল পাত ধারকের ধারকত্বের সমীকরণ হচ্ছে যে C = K এপসাইলন নট A বাই D। কোনটা কোন জিনিস একটু পরে বলছি। গোলীয় পাত ধারকের ধারকত্ব C = 4 পাই এপসাইলন নট AB বাই B মাইনাস A। আর বেলনাকার ধারকের ধারকত্ব হচ্ছে তোমার C = 4 পাই এপসাইলন নট K বাই 2 log B বাই A। এখন সমান্তরাল পাত ধারক দেখতে এরকম হয়, দুটো সমান্তরাল পাত পরস্পর থেকে যদি একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে, সেই ধরনের স্ট্রাকচারকে আমরা বলবো সমান্তরাল পাত ধারক। আর গোলীয় পাত ধারকের ক্ষেত্রে কি হবে, দুটো গোলক যদি এরকম আকারে থাকে, একটা গোলকের ভেতরে আরেকটা গোলক থাকবে এবং বাইরের গোলকটা আমার গ্রাউন্ডিং করা থাকবে, সেক্ষেত্রে যে ধারকটা তৈরি হবে সেটা হচ্ছে তোমার গোলীয় ধারক। বেলনাকার ধারকের ক্ষেত্রে একই জিনিস, দুটো পরিবাহী নেব এবং সেটা বেলনাকার আকৃতির বা সিলিন্ড্রিক্যাল আকারের হবে। একটা ফাঁপা বেলনাকার পরিবাহীর মাঝখানে আরেকটা বেলনাকার পরিবাহী রেখে দেব। তো এটার ব্যাসার্ধ, বড়টার ব্যাসার্ধ যদি B হয়, ছোটটার ব্যাসার্ধ যদি A হয়, সেক্ষেত্রে এর ধারকত্বের সমীকরণ দাঁড়াবে C = 4 পাই এপসাইলন নট K 2 ln B বাই A। এখন প্রথমেই আসি সমান্তরাল পাত ধারক বা প্লেন ক্যাপাসিটর। তো দেখো, দুটো ধাতব পাত আছে। পাত বলতে কন্ডাক্টর প্লেট, ধাতব পরিবাহী। সেই দুটো ধাতব পরিবাহীকে আমি করেছি কি, পরস্পর পরস্পরের খুবই কাছাকাছি, যত কাছাকাছি দূরত্বে থাকতে পারে তত কাছাকাছি দূরত্ব রেখেছি। তো আমি এটা জুম করে এঁকেছি, তাই একটু দূরত্বটা অনেক বড় দেখিয়েছি, কিন্তু ডি এর মান কি হয়, যথেষ্ট ক্ষুদ্র হয়। ডিটা কি না, ওই পাত দুটোর মধ্যবর্তী দূরত্ব। এখন যদি বাম দিকের পাতটাতে ধনাত্মক আধান দেওয়া হয় আর ডান দিকের পাতটাতে যদি ঋণাত্মক আধান দেওয়া হয়, তাহলে এই ধরনের স্ট্রাকচারটা একটা ধারকের মতো আচরণ করবে। এবং এটা যেহেতু সমান্তরাল পাত নিয়ে কাজ করছি, তাই এই ধারকটাকে আমরা বলেছি সমান্তরাল পাত ধারক। এখন
একটু ভালো করে লক্ষ্য করবে। এটা কিন্তু সেই আমরা যে পরিবাহী সম্বন্ধে জেনেছিলাম, কি বলেছিলাম যে একটা পরিবাহীতে যদি আধান দেওয়া হয় সমস্ত আধান করবে কি তার বাইরের যে তল আছে সমস্ত তলে, অর্থাৎ এই ভেতরের তল বাইরের দিকে যে তল আছে এই তলে সমস্ত তলে সঞ্চিত হবে। ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হবে, একটু অন্য রকমের ঘটনা ঘটবে। কি ঘটনা, দেখো ক্যাপাসিটরে একটা প্লেটটাতে প্লাস আধান দেওয়া আছে, অন্যটাতে মাইনাস আধান দেওয়া আছে। প্লাস মাইনাস আধানকে অথবা মাইনাস প্লাস আধানকে কি করবে, আকর্ষণ করবে। এই আকর্ষণ বলের জন্য কি হবে, যে বাইরের দিকে যে চার্জটা ডিস্ট্রিবিউট ছিল সব করবে কি ভেতরের দিকে দেওয়ালে চলে আসবে। ঠিক, তাহলে আলটিমেট ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে এটা একটা তলের মতো আচরণ করছে। এই তলের এইদিকে ধনাত্মক আধান আর এইদিকে ঋণাত্মক আধান স্টোর হয়েছে। আর আমরা জানি যে গাউসের উপপাদ্যে পড়েছিলাম কোন তলের জন্য কোনো একটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কি হবে না, সেটা হচ্ছে তোমার E ইজ ইকুয়ালস টু সিগমা বাই 2 এপসাইলন নট। তো এই যে প্লাস চার্জের জন্য এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য হবে এই দিকে অভিমুখটা, এবং তার পরিমাণ হবে সিগমা বাই 2 এপসাইলন নট। আর এই যে মাইনাস চার্জের জন্য এই একই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ হবে এই দিকে, এবং তার জন্য ক্ষেত্র প্রাবল্যের পরিমাণ কত হবে না সিগমা বাই 2 এপসাইলন নট। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে ওই ক্যাপাসিটরটার ভেতরে মোট ক্ষেত্র প্রাবল্যের পরিমাণ হবে সিগমা বাই 2 এপসাইলন নট প্লাস সিগমা বাই 2 এপসাইলন নট ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, সিগমা বাই এপসাইলন নট। এটা দাঁড়ালো ওই ক্যাপাসিটরটার মধ্যে ক্ষেত্র প্রাবল্যের পরিমাণ। দেখো আমাদের এখানে উদ্দেশ্যটা কি, আমরা কি জন্য এই ক্যালকুলেশনটা করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই সমান্তরাল পাত ধারকের ধারকত্বের পরিমাণটা বের করা, সি। এখন সি এর ডেফিনেশন আমরা কি দিয়েছি, সি এর ডেফিনেশন দিয়েছি কিউ বাই ভি এ বি। এই দুটো পাতের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ভি এ বি। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে ভি এ বিটা বের করা। তো ভি এ বিটা যেটা বের করব সেটা এরকম ছিল, দেখো ভি এ বি মানে কি, এ এবং বি এই পাত দুটোর মধ্যে বিভব পার্থক্য। তো বিভব পার্থক্যের যে ডেফিনেশনটা ছিল এরকম, মাইনাস ইন্টিগ্রেশন সাইন অফ ই ডিআর ডট। এখন ধারকের এই যে ডেফিনেশন আমরা ব্যবহার করেছি, এই ডেফিনেশনে ভি এ বি অলওয়েজ আমরা মড ভ্যালু নিই, কারণ ধারকত্বের মানটা কোনোদিন ঋণাত্মক হয় না। ফলে আমরা ভি এ বি কে করি কি সবসময় পজিটিভ নেই, আর কিউ এর মান সবসময় পজিটিভ নেই। তাহলে সি এর মান আমার পজিটিভ বেরোবে। তো এখানে যদি ভি এ বির মান ঋণাত্মকও বেরোয়, আমি তো জানি না আমি এ থেকে বি তে যখন একক আধানকে নিয়ে যাব তখন কৃতকার্যের পরিমাণ পজিটিভ হবে কি নেগেটিভ হবে সেটা তো আমি বলতে পারবো না। তাই আমি যেটা বেরোক তার মড ভ্যালু নিয়ে নেব। তাহলে দেখো, তো এই প্লেটের মাঝখানে কোনো একটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য ছিল ই, আর এখান থেকে এই দিকেই যাচ্ছি, ডিআর এর অভিমুখ হচ্ছে এই দিক বরাবর, মধ্যবর্তী কোণ 0, ডট প্রোডাক্ট cos 0 1 হয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে, ই ডিআর ইন্টিগ্রেশন সাইন মাইনাস ফ্রম এ থেকে বি, আমি এটা পরে লিখছি। তাহলে দেখো ই এর মান বসিয়ে দিচ্ছি, ই এর মান কি সিগমা বাই এপসাইলন নট ডিআর ইন্টিগ্রেশন সাইন মাইনাস। একটু লক্ষ্য করো সিগমা কনস্ট্যান্ট টার্ম, এপসাইলন নট কনস্ট্যান্ট টার্ম। সিগমা কি ছিল, সিগমা ছিল একক ক্ষেত্রফলে সঞ্চিত আধানের পরিমাণ। একটু পরে এটা নিয়ে আমি আসছি। তাহলে সিগমা কনস্ট্যান্ট টার্ম, এপসাইলন নট কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে গেল, মাইনাস, তাহলে দাঁড়ালো কি ডিআর, অর্থাৎ ছোট ছোট দৈর্ঘ্যের যোগফল। এখান থেকে এখান পর্যন্ত দৈর্ঘ্যের, তারপর এখান থেকে এখান পর্যন্ত দৈর্ঘ্যের যোগফল, এখান থেকে এখান পর্যন্ত দৈর্ঘ্যের যোগফল। তাহলে সমস্ত দৈর্ঘ্যটাকে যোগ করলে আমি কি পাচ্ছি, একটা বড় দৈর্ঘ্য পাচ্ছি। সেই বড় দৈর্ঘ্যটা কত, ডি। তাহলে এই যে দাঁড়ালো মাইনাস সিগমা বাই এপসাইলন নট ইনটু ডি। তাহলে আমার ভি এ বি এই মানটা বেরিয়ে গেল। এখন ক্যাপাসিটরের যে ডেফিনেশন অনুযায়ী কোনো একটা পাতে
এই যে দুটো পাতের কোনো একটা পাতে সঞ্চিত মোট আধানের পরিমাণ, এখানে আমি যদি সেই পরিমাণটা কিউ দ্বারা লিখি, তাহলে সিগমা, সিগমা বলতে একক ক্ষেত্রফলে সঞ্চিত আধান, ইকুয়ালস টু কি হবে, কিউ বাই ওই পাতটার ভেতরের তলের ক্ষেত্রফল এ, ওকে, বাই ভি এ বি এর মড ভ্যালু। তাহলে মানগুলো বসিয়ে নেই। ভি এ বির মানটা কত ছিল, সিগমা এপসাইলন, সিগমা ডি বাই এপসাইলন নট, সিগমা ডি বাই এপসাইলন নট। কিউ ইকুয়ালস টু বলতে পারি সিগমা ইন্টু এ, মানটা বসিয়ে নিচ্ছি, সিগমা ইন্টু এ ইন্টু এপসাইলন নট বাই সিগমা ইন্টু ডি। এটা এটা কেটে গেল, অ্যান্সার কি দাঁড়ালো, সি ইকুয়ালস টু এপসাইলন নট এ বাই ডি। না, এটা হলো ওই ক্যাপাসিটরটার মধ্যে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম থাকে, তাহলে সেক্ষেত্রে তার ক্যাপাসিটেন্স বা ধারকত্বের পরিমাণ এটা হবে। এখন যদি ওই ধারকটার মধ্যে যদি আমি কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন কোনো পরাবৈদ্যুতিক পদার্থ প্রবেশ করাই, গত ক্লাসেই আমি অলরেডি বলে দিয়েছি যে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন কোনো পরাবৈদ্যুতিক পদার্থ যদি প্রবেশ করানো হয়, তাহলে তার মধ্যে ক্ষেত্র প্রাবল্য শূন্য মাধ্যমে যে ক্ষেত্র প্রাবল্য ছিল তার কে টাইমস কমে যায়। তার মানে বর্তমানে ই হবে, আগে কি ছিল সিগমা বাই এপসাইলন নট যেটা ছিল, তাহলে কে দিয়ে একটা গুণ হয়ে যাবে। একটু ভালো করে লক্ষ্য করো, এপসাইলন নটের সঙ্গে কে একটা গুণ হয়ে গেছে। অর্থাৎ যদি ওই ধারকটির মধ্যে কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম রাখা হয়, সেক্ষেত্রে তার ধারকত্বের পরিমাণ হয়ে যাবে কে এপসাইলন নট এ বাই ডি। তো এখান থেকে কি কি ইনফরমেশন আমরা বের করে নেব, একটু লক্ষ্য করো। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, ওই যে পাতটা আছে পাতটার ক্ষেত্রফল এবং দুটো পাতের মধ্যবর্তী দূরত্ব তার উপর নির্ভর করছে। কি পরিমাণ আধান দিয়েছো তার উপর নির্ভর করছে না। আর কি, ওর মধ্যবর্তী ধারকটার মাঝের যে অংশ আছে সেই অংশে তুমি কি রেখেছো, যদি শূন্য মাধ্যম হয় তাহলে এটা হবে, আর যদি পরাবৈদ্যুতিক মাধ্যম ঢুকিয়ে দেওয়া হয় তাহলে ইন্টারেস্টিং ব্যাপার দেখো, ক্যাপাসিটরটার ক্যাপাসিটেন্স বেড়ে যাবে। আমি যদি ধারকটার ধারকত্ব বাড়াতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই ওর মাঝখানটায় কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম রাখবো, যাতে করে ওর ধারকত্ব বৃদ্ধি পায়। এরপরে সেকেন্ড যে ধারক, সেটা হলো তোমার গোলীয় ধারক বা স্ফেরিক্যাল ক্যাপাসিটর। এটা দেখতে কেমন, সেটা হচ্ছে একটা ফাঁপা গোলকের মাঝখানে আরেকটা ধাতব গোলক নেওয়া হয়, দুটোই ধাতব গোলক, আর ভেতরের গোলকটাতে ধনাত্মক আধানে আহিত করা হয়, আর বাইরের গোলকটা কি হবে না, অটোমেটিক্যালি ইন্ডাকশনের জন্য মাইনাস কিউ এবং প্লাস কিউ এরকম করে আধান স্টোর হয়ে যাবে। এরপর করা হয় কি, বাইরের গোলকটাকে যদি আমি পরিবাহী তার দিয়ে গ্রাউন্ডিং করে দিই, সেক্ষেত্রে কি হবে, এই যে বাইরের তলে যে প্লাস কিউ আধান আছে ওই আধানটা পরিবাহীর মধ্যে দিয়ে পৃথিবীতে চলে যাবে। ফলে দেখো প্লাস মাইনাস চার্জ একটা নির্দিষ্ট ডিস্টেন্সে যেহেতু অবস্থান করছে, তার মানে এই ধরনের স্ট্রাকচারকে আমরা কি বলবো না, গোলীয় ধারক। এখন এর ধারকত্বের পরিমাণ বের করতে হবে। তো ধারকত্বের যে সংজ্ঞাটা ছিল কিউ বাই ভি এ বি, অর্থাৎ আমাকে প্রথমে ভি এ বি এই পরিমাণটা জানতে হবে। অর্থাৎ এখান থেকে এটার ব্যাসার্ধ যদি এ হয় আর কেন্দ্র থেকে বাইরের গোলকটার ব্যাসার্ধ যদি বি হয়, এই বিন্দুটা আর এই বিন্দুটা, এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য যদি ভি এ বি হয়, তাহলে ভি এ বি এই পরিমাণটা আমাকে প্রথমে নির্ণয় করতে হবে। এখন আমরা এই ব্যাপারটা অলরেডি দেখে নিয়েছি যে এই বিন্দু আর এই বিন্দু, এই দুটোর মধ্যে বিভব পার্থক্য ভি এ বি
ইজ ইকুয়ালস টু হবে কে ই কিউ বাই এ মাইনাস কে ই কিউ বাই বি। এটা অলরেডি আমরা আগে দেখে নিয়েছি। অর্থাৎ এখান থেকে যদি আমি কে ই কিউ কমন নিই, 1/a মাইনাস 1/b হবে। এখন সি এর যে ডেফিনেশনটা সেটা যদি ব্যবহার করি, ইকুয়েশনটা দাঁড়াবে আমার এরকম, কিউ বাই কে ই কিউ 1/a মাইনাস 1/b। এখন এখানে কিউ কিউ কেটে যাবে, কে ই এর মানটা যদি আমি বসিয়ে নিই, ইকুয়েশনটা দাঁড়াবে 4πε0। এটাকে আমি ফ্যাক্টরাইজড করে দিচ্ছি, ba বাই b মাইনাস a। তাহলে কোন গোলীয় ধারকের ধারকত্ব দাঁড়ালো এরকম, 4πε0 ba বাই b মাইনাস a। তাহলে ওইটা গোলীয় ধারকের ব্যাসার্ধের উপর নির্ভর করছে। এবার এখান থেকে একটা ইন্টারেস্টিং সিদ্ধান্ত আমরা বের করব, কি যদি এই যে বাইরের গোলকটা আছে, এই বাইরের গোলকটা যদি অসীমে থাকে, অর্থাৎ আমি কেবলমাত্র একটা গোলক নিয়ে কাজ করছি, সেই গোলকে কিউ আধান দিয়ে দিয়েছি, তার মানে আমি এটাকে এরকম করে ভাবতে পারি যে অন্য একটা বাইরের যে গোলকটা আছে সেই গোলকটা অসীমে আছে, অর্থাৎ তার ব্যাসার্ধ b টেন্ডস টু ইনফাইনাইট হয়ে যাবে। তাহলে এই কনসেপ্টটা যদি আমি এই ইকুয়েশনটায় লাগাই, তখন ইকুয়েশনটা কি দাঁড়াবে, c ইজ ইকুয়ালস টু কে ই এর মান বসিয়ে নিচ্ছি 4πε0। এবার দেখো 1/b, 1/b মানে 1/ইনফাইনাইট মানে 0, আর 1/a এটা দাঁড়াবে শুধুমাত্র a। তাহলে c ইজ ইকুয়ালস টু 4πε0। এখানে একটা ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট কথা সেটা মাথায় রাখবে, যে একটা গোলীয় ধারক সেটাও কিন্তু কেবলমাত্র একটা গোলীয় পরিবাহী, সেটাও কিন্তু একটা ধারকের মতো আচরণ করবে, এবং তার বাইরের যে পরিবাহীটা ছিল সেটা কিন্তু অসীমে আছে, এই ব্যাপারটা মনে মনে ধরে নেবে। এরপরের বেলনাকার ধারক। বেলনাকার ধারক দেখতে কিরকম, বেলনাকার আকৃতির দুটো পরিবাহী আমরা নেব, একটা হচ্ছে এরকম, আরেকটা হলো এর ভেতরে আরেকটা বেলনাকার আকৃতির পরিবাহী। এখন ভেতরের যে বেলনাকার আকৃতি তার ব্যাসার্ধ হচ্ছে a, আর বাইরের তার ব্যাসার্ধ হচ্ছে b। ভেতরেরটাতে প্লাস কিউ পরিমাণ আধান দিয়ে দেওয়া হয়েছে, আবেশের জন্য মাইনাস কিউ ভেতরের দেওয়ালে আর প্লাস কিউ বাইরের দেওয়ালে স্টোর হবে। প্লাস কিউ কে আমি বাইরে বের করে নেব কিভাবে, একে যদি গ্রাউন্ডিং করে নিই, তো যখনই গ্রাউন্ডিং করে নিয়েছি তখন কি হয়েছে, প্লাস কিউ চার্জ ওর মধ্যে দিয়ে বেরিয়ে গেছে। এখন দেখো দুটো প্লাস মাইনাস চার্জ একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছে, অর্থাৎ এই ধরনের গঠন একটা ধারকের মতো আচরণ করবে, অর্থাৎ সেই ধারকের ধারকত্ব কিউ বাই VAB এই ডেফিনেশন থেকে আমরা বের করে নেব। তাহলে প্রথম উদ্দেশ্য হচ্ছে আমার VAB এই পরিমাণটা বের করা। VAB এই বিন্দুটার নাম যদি A দেই, এই বিন্দুটার নাম যদি B দেই, A থেকে B তে একক আধান নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য করা হয়েছে সেটাই হবে VAB। ডেফিনেশন আমার এটাই বলে। তার মানে VAB বের করার যে ডেফিনেশন আছে, ইন্টিগ্রেশন সাইন অফ E ডট dr ফ্রম A থেকে B। কোনো সিলিন্ড্রিক্যাল আকৃতির যদি কোনো কন্ডাক্টর নেওয়া হয়, সেক্ষেত্রে তার অভ্যন্তরের কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের পরিমাণটা আমরা অলরেডি আগে শিখে নিয়েছি, সেটা ছিল এরকম, ল্যামডা বাই 2 পাই
আর এপসাইলন নট ইন্টু ডিআর ইন্টিগ্রেশন সাইন ফ্রম এ থেকে বি মাইনাস এখান থেকে এখানে নিয়ে যাচ্ছি এ থেকে বি ইন্টিগ্রেশন লিমিট ব্যবহার করেছি। তবে ল্যামডা ল্যামডা হচ্ছে যে একক দৈর্ঘ্যে সঞ্চিত আধান। এই পুরোটার দৈর্ঘ্য যদি আমি এল ধরে নিই তাহলে ল্যামডা ইজিক্যালস টু দাঁড়াবে কিউ বাই এল। ল্যামডা কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে যাবে 2 পাই এপসাইলন নট কনস্ট্যান্ট টার্ম dr বাই r মাইনাস সাইন। এখন dr বাই r এর ইন্টিগ্রেশন তোমরা নিশ্চয়ই জানো, সেটা হবে মাইনাস ল্যামডা 2 পাই এপসাইলন নট ln r ইন্টিগ্রেশন লিমিট ফ্রম a থেকে b। তাহলে ইন্টিগ্রেশন লিমিট আমরা ব্যবহার করছি মাইনাস ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট ln b মাইনাস ln a অর্থাৎ ln b বাই ln a, ln বলতে লগ। তাহলে আমার VAB এই পরিমাণটা বেরিয়ে গেল। VAB এই পরিমাণটা যদি বেরিয়ে যায় তো ক্যাপাসিটরের যে ডেফিনেশনটা আছে C = Q বাই VAB, এই ডেফিনেশনে সমস্ত কনসেপ্টগুলো লাগিয়ে নেই। আমার ল্যামডা ছিল তোমার কিউ বাই এল, সেক্ষেত্রে কিউ সমান দাঁড়াচ্ছে ল্যামডা ইন্টু এল, মানটা বসিয়ে নিই ল্যামডা ইন্টু এল। ভিএবি ইজিক্যালস টু কত, এই যে ল্যামডা বাই 2 এপসাইলন নট লগ বি বাই এ, ল্যামডা বাই 2 এপসাইলন 2 পাই এপসাইলন নট লগ বি বাই এ। আমরা এখানে মড ভ্যালু নিয়েছি, ল্যামডা ল্যামডা কেটে গেল, অ্যান্সারটা দাঁড়াচ্ছে এরকম এল ইন্টু 2 পাই এপসাইলন নট বাই লগ বি বাই এ। এখন একক দৈর্ঘ্যে তার ধারকত্বের পরিমাণ কি হবে, এল দিয়ে ভাগ করে নেব 2 পাই এপসাইলন নট বাই লগ বি বাই এ। আর যদি ওই ধারকের মধ্যে যদি কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন কোনো পদার্থ রাখা হয় সেক্ষেত্রে তার ধারকত্বে কে টার্মটা গুণ হয়ে যাবে। এটা হলো তোমার ওই বেলনাকার ধারকত্বের ধারকত্ব এবং একক দৈর্ঘ্যে, এটা মাথায় রাখবে, একক দৈর্ঘ্যে কোন বেলনাকার ধারকের পরিমাণ সেটা হচ্ছে এরকম। তো এটাকে একটু গুছিয়ে লিখি যাতে করে মনে রাখতে সুবিধা হয়। সেটা হয়ে গেল C = 4 পাই এপসাইলন নট K বাই 2 ln B বাই A। কারণ 4 পাই এপসাইলন নট এটা তো একটা স্ট্যান্ডার্ড সাইন, তো সেই সাইনটাকে আমি কোনো ডিস্টার্ব করছি না, সেই হিসেবে এটাকে মনে রাখবে, অনেক সুবিধা পাবে। এর পরের কনসেপ্ট হলো ধারকে সঞ্চিত স্থিতিশক্তি, তার পরিমাণটা কতটা হবে। এখন ধরো আমি একটা গোলীয় ধারক নিয়েছি আর ব্যাসার্ধের, এই গোলীয় ধারকটাতে আমি যখন কিউ পরিমাণ আধান দিয়েছি তখন এই ধারকের পরিবাহিতে একটা বিভব হয়েছে, সেই বিভবের পরিমাণটা ভি, এবং সেটা পরিমাণ আমরা জানি। এরপরে আমি যদি এক্সট্রা ডিকিউ পরিমাণ আধানকে এই ধারকটাতে দিতে চাই তখন এই ধারকে কিছু পরিমাণ শক্তি, যেটা তড়িৎ স্থিতিশক্তি নামে পরিচিত, সেই শক্তি সঞ্চিত হবে। এবং তড়িৎ স্থিতিশক্তিতে আমরা বিভবের সঙ্গে স্থিতিশক্তির একটা সম্পর্ক পেয়েছিলাম, সেটা ছিল এরকম W = Q × V, এবং ডাব্লুটাই ছিল তার সঞ্চিত স্থিতিশক্তির পরিমাণের সঙ্গে সমান। এখানে এই সমীকরণটা কিভাবে ব্যবহার করব, দেখো ডিকিউটা যখন এই গোলকটাতে প্রবেশ করলো
সেই সময়টাতে এর বিভব ছিল ভি, ডিকিউ পরিমাণ চার্জ আনার জন্য ওই ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ ভি ইন্টু ডিকিউ, তাহলে ওই ধারকটাতে 0 থেকে ক্যাপিটাল কিউ এই পরিমাণ আধান সঞ্চিত করতে যে পরিমাণ শক্তি সঞ্চয় হবে তার পরিমাণটা হলো এরকম, ই ইন্টু পি সমান ইন্টিগ্রেশন সাইন অফ 0 থেকে কিউ ভি ইন্টু ডিকিউ। এখন আমরা কি জানি, সি ইজ ইকুয়ালস টু কিউ বাই ভি, তাহলে ভি ইজ ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, কিউ বাই সি, এই মানটা বসিয়ে নিচ্ছি, ইন্টু ডিকিউ ইন্টিগ্রেশন ফ্রম 0 থেকে কিউ। সি কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে যাবে, আর কিউ এর ইন্টিগ্রেশন হবে কিউ স্কয়ার বাই 2 ইন্টিগ্রেশন লিমিট ফ্রম 0 থেকে ক্যাপিটাল কিউ। এই ইন্টিগ্রেশন লিমিট যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমার অ্যান্সার দাঁড়াবে 1/2 ইন্টু কিউ স্কয়ার বাই সি। তাহলে আমার ইপি ইজ ইকুয়ালস টু কি দাঁড়ালো, 1/2 কিউ স্কয়ার বাই সি। আবার এটাকে এরকম করেও লিখতে পারি, কিউ ইজ ইকুয়ালস টু সি ইন্টু ভি, তাহলে সি স্কয়ার ভি স্কয়ার বাই সি ইজ ইকুয়ালস টু হাফ সি ভি স্কয়ার ইপি। অর্থাৎ ইপি ইজ ইকুয়ালস টু কি দাঁড়ালো, হাফ কিউ স্কয়ার বাই সি ইকুয়ালস টু হাফ সি ভি স্কয়ার ইকুয়ালস টু, আবার দেখো এখান থেকে যদি একটা কিউ বাই সি ধার নিয়ে নেই, কিউ বাই সি সমান কি হবে, কিউ বাই সি সমান ভি হয়ে যাবে, অর্থাৎ হাফ ইন্টু কিউ ইন্টু ভি। তাহলে এটা হলো কোনো ধারকে সঞ্চিত স্থিতিশক্তির পরিমাণ। তিনটে ইকুয়েশনই তোমাকে মাথায় রাখতে হবে।